আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এটা একটু আমাকে জানাও। কেউ যদি থেকে থাকো, আমার কথা ঠিক মতো শুনতে পাও কিনা একটু আমাকে জানাবা। ঠিক আছে, যে হও। আচ্ছা, কেউ কি আছো? আচ্ছা, কেউ কি আছো? ঠিক আছে, এখন তাহলে আমি একটু লাইভটা শেয়ার করে দিই, তারপরে ক্লাসটা শুরু করব। ওকে। না না, লেট করো নাই, ক্লাসটা এখনই শুরু হয়েছে। কোনো কিছু লেট করো নাই, সমস্যা নাই, এখনই মাত্র শুরু করছি ক্লাসটা। ওকে, আমি জাস্ট লিঙ্কটা একটু শেয়ার করে দিই, শেয়ার করে ক্লাসটা শুরু করব। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে তোমরা জয়েন হতে থাকো। আমি একটু আগের ক্লাসটা আগের ক্লাসটাতে যেখানে আমরা শেষ করছিলাম, আমাদের কারেন্টটা চলে গেছিল, তো আমরা সেখানে একটু ব্যাক যাব। ঠিক আছে। ওকে, গতদিন, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, গতদিন আমরা প্যাকাইটিন দশা করতেছিলাম এবং সেই সময়টাতে কারেন্ট চলে গেছিল। ঠিক আছে, তো তোমাদের মনে আছে কিনা প্যাকাইটিন? তাহলে প্যাকাই মানে হচ্ছে মোটা, টিন মানে হচ্ছে সুতা। তাহলে প্যাকাইটিন দশায় কি হয়? ক্রোমোজোমটা মোটা ও খাটো হয়, মোটা ও খাটো হয়, এগুলো পড়াইছি, তো দ্রুত লিখে দিই, মোটা এবং খাটো হয়। এরপরে 2 নম্বর কথা হচ্ছে যে ক্রোমাটিডে ভাগ হয়। ক্রোমাটিডে, আচ্ছা, শুধু ক্রোমাটিডে না, 4টি ক্রোমাটিডে ভাগ হয়, 4টি ক্রোমাটিডে ভাগ হয়, যাকে টেট্রাড বলা হয়, যাকে টেট্রাড বলা হয়। ক্লিয়ার বিষয়টা? তাহলে চিত্রটা একটু দেখো, চিত্রটাও গতকাল দেখাইছি তোমাদের। এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে এই যে একটা ক্রোমোজোম আমি আঁকাচ্ছি, এখানে 2টা ক্রোমাটিড আছে, এবং পাশের যে ক্রোমোজোমটা সেখানেও কি 2টা ক্রোমাটিড আছে। ওকে, এবং এই 2টা ক্রোমোজোমকে আমি আলাদাভাবে বোঝানোর জন্য একটাকে আমি ডট ডট দিয়ে প্রকাশ করতেছি। এই যে এই কাটা কাটা চিহ্ন দ্বারা আমি একটা ক্রোমোজোম থেকে আরেকটা ক্রোমোজোমকে আলাদা করতেছি। ওকে, আমি যদি একটা ছোট ক্রোমোজোমের ক্ষেত্রে এটা দেখাই, তাহলে এই যে ছোট ক্রোমোজোমের ক্রোমাটিড, এই যে ক্রোমাটিড তৈরি হয়েছে, ক্রোমাটিড তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এটা আর একটা ক্রোমোজোম।
ক্লিয়ার বিষয়টা? তাহলে দেখো এটা একটা ক্রোমোজোম, এটা আরো একটা ক্রোমোজোম, এটা গতকালই আমরা দেখাইছি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, এইবার আমি বলছি যে প্যাকেটিং দশায় বিয়ে হয়, এ কথা আমি বলছি না? হ্যাঁ, বিয়ের সময় কি করা হয় বলতো? ওই যে মালা অদল বদল করে না, বিশেষ করে হিন্দুদের বিয়েতে কি করে, মালা একজনের মালা আরেকজনকে পরায় দেয়। ঠিক আছে, তাহলে বিয়ে মানে কিন্তু এইটাই, অদল বদল করা, হ্যাঁ, মনের আদান প্রদান। তাহলে এই যে এই ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমের এই জায়গাতে ছোট্ট একটা অংশ কেটে ফেলে, কাটা হয়। ঠিক আছে, এবং এই ক্রোমোজোমটারও ছোট্ট একটা অংশ কেটে ফেলা হয়। কাটার পরে এই ক্রোমোজোমের যে অংশটা সেটা এখানে আসে, এবং ওই ক্রোমোজোমের যে অংশটা সেটা এখানে এসে যুক্ত হয়। বুঝছো? তাহলে দেখো এই ক্রোমোজোমের যে কাটা অংশটা সেটা কোথায় এসে যুক্ত হয়েছে? এই যে এখানে এসে যুক্ত হয়েছে। ওকে, এবং এবং এই ক্রোমোজোমের যে কাটা অংশটা সেটা কোথায় এসে যুক্ত হয়েছে? ওই ক্রোমোজোমটাতে যুক্ত হয়েছে। তার তার মানে কি, দেখো অদল বদল হয়েছে না অংশের? এই ঘটনাটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। এই ঘটনাটাকে বলা হয় ক্রসিং ওভার। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, এই ঘটনাটাকে বলা হয় ক্রসিং ওভার। তাহলে একটা বিষয় তোমাদের ফার্স্টে বোঝাই, দেখো এই দুটা ক্রোমাটিড, এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিড, এই দুটা ক্রোমাটিড একই ক্রোমোজোমের না? তাহলে এই দুটা ক্রোমাটিডকে আমরা কি বলবো? এই দুটা ক্রোমাটিডকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড, ক্রোমাটিড। আবার আমি যদি বলি এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিড, এই দুটা ক্রোমাটিড কি বলতো ভাইয়া? এই দুটাও একই ক্রোমোজোমের ক্রোমাটিড, তাহলে এটাকেও আমরা বলবো সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড, তাই না? কিন্তু আমি যদি তোমাদের বলি যে এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিড, বুঝছো বিষয়টা? এই যে এই ক্রোমাটিডটা এবং এই ক্রোমাটিডটা, এরা কি সিস্টার ক্রোমাটিড নাকি নন সিস্টার ক্রোমাটিড? এই দুটা, এই যে মাঝখানে দুইটা, এইটা এবং এইটা, এরা কি নিশ্চয় নন সিস্টার ক্রোমাটিড? নন সিস্টার ক্রোমাটিড, তাই না? হ্যাঁ, এই ক্রোমোজোমটাতে কোনটা নন সিস্টার? এইটা এবং এইটা। ঠিক আছে, এইটা এবং এইটা, এই দুটো ক্রোমাটিড কি নন সিস্টার ক্রোমাটিড, তাই না? তাহলে ক্রসিং ওভারটা কাদের মধ্যে হচ্ছে বলতো? ক্রসিং ওভারটা হচ্ছে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, তাই না? তাহলে ক্রসিং ওভারটা হয় কার মধ্যে? দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, ক্রোমাটিডের মধ্যে। ওকে, এখন দেখো এখানে কাটার জন্য একটা এনজাইমের প্রয়োজন। এখানে এই ক্রোমোজোমের নির্দিষ্ট অংশ কি হয়েছে, ফার্স্টে কাটা হয়েছে, তারপরে জোড়া লাগানো হয়েছে। তাহলে কাটার জন্য একটা এনজাইম লাগবে, জোড়া লাগানোর জন্য আরেকটা এনজাইম লাগবে। তো কাটার এনজাইমের নাম মনে রাখো। কাটার জন্য যে এনজাইমটা ব্যবহার করা হয়, কাটার এনজাইমের নাম হচ্ছে এন্ডোনিউক্লিয়াস। এন্ডোনিউক্লিয়াস। এবং জোড়া লাগানোর জন্য যে এনজাইমটা, জোড়া লাগানোর এনজাইম, তার নাম হচ্ছে লতে জোড়া লাগানো, লতে লাইগেজ। লাইগেজ। ক্লিয়ার বিষয়টা? তাহলে এনজাইম, এই ডিএনএ এর নির্দিষ্ট অংশ, ক্রোমোজোমের নির্দিষ্ট অংশ কাটার জন্য যে এনজাইমটা, তার নাম কি? এন্ডোনিউক্লিয়াস। এবং জোড়া লাগানো, এই যে লাগানোর এনজাইম লাইগেজ। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে এখানে কি হইল? ক্রসিং ওভার। বুঝছো? ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো বুঝছো কিনা আমাকে একটু বলো। প্যাকেটিনের এই ধাপগুলা তোমরা বুঝছো? বুঝলে আমাকে বলো। কোনো সমস্যা আছে? সমস্যা থাকলেও আমাকে বলো। ওকে, সামিউল ইসলাম, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জিমা ইসলাম, ওয়ালাইকুম সালাম। ফাহাদ, ওয়ালাইকুম সালাম। স্বপ্না আক্তার, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, হ্যাঁ, তোমাদের তোলা হইলে বলো, এবং বুঝতে পারলে বলো আমাকে যে বুঝছো কিনা। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আসো, আমরা দেরি করব না। গতকাল
আমাদের এই টপিকগুলো শেষ করার কথা ছিল, কিন্তু কারেন্ট যাওয়ার কারণে শেষ করতে পারি না। আজকে আমরা দ্রুত শেষ করে ফেলি, কারণ আমাদের আজকে এই অধ্যায়টা শেষ করতে হবে। ঠিক আছে, আর আজকে একটু দীর্ঘ সময় ক্লাস হবে, তোমরা একটু কষ্ট করে ক্লাস করো, আর যারা করতে পারবে না তারা পরে এক সময় দেখে নিবা ক্লাসটা। ঠিক আছে, যখন সময় হবে তখন ক্লাসটা দেখে নিবা, আজকে ক্লাসটা শেষ করতে হবে। ঠিক আছে, এই অধ্যায়ে আর বেশি সময় দেওয়া যাবে না। ঠিক আছে, আজকে যদি কারেন্ট থাকে আজকে এই অধ্যায়টা শেষ করব। ওকে, ঠিক আছে। প্যাকাইটিন, প্যাকাইটিনের পরে ডিপ্লোটিন, ডিপ্লোটিন, ডিপ্লোটিনে কি হবে? ডিভোর্স হবে, তাই না? তাহলে ডিভোর্স মানে কি? আচ্ছা, চিত্রটা মোছা উচিত হয় নাই, আমি আরেকবার চিত্রটা আঁকাই ফেলি, দেখো। ওকে, তাহলে ডিপ্লোটিনে কি হবে? ডিপ্লোটিনে ডিভোর্স হবে। ডিভোর্স মানে কি? ডিভোর্স মানে একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যাবে, তাই না? তাহলে যখনই ক্রসিং ওভারটা হয়, ও আচ্ছা, প্যাকাইটিন দশায় আরো একটা কথা আমি বলতে ভুলে গেছি। প্যাকাইটিন দশাতেই মনে রাখো, কয়টা ধাপ লিখছিলাম? 4টা। 5 নাম্বার কথা লিখে রাখো। এই প্যাকাইটিন দশায় এক্স আকৃতির আকৃতির কায়াজমা দেখা যায়। এক্স আকৃতির কায়াজমা দেখা যায়। ওকে, তো কায়াজমা বিষয়টা কি? দেখো, এই যে ক্রসিং ওভারটা যখন হয়েছে, ক্রসিং ওভারের এই জায়গাটা একটু খেয়াল করো। এই জায়গাটা দেখতে কিছুটা এমন না? হ্যাঁ, এই যে এই জায়গাটা কিছুটা দেখতে কেমন হয়ে আছে? এই যে এরকম হয়ে আছে। এই জায়গাটা একটু খেয়াল করে দেখো। তাহলে এইটা ইংরেজি কোন অক্ষরের সাথে মেলে বলো তো? এক্স অক্ষরের সাথে মেলে। তাহলে এইটাকে বলা হচ্ছে কায়াজমা। তাহলে কোন আকৃতির কায়াজমা? এক্স আকৃতির কায়াজমা। ক্লিয়ার? তাহলে এটা প্যাকাইটিন দশাতে লিখে নাও যে এক্স আকৃতির কায়াজমা দেখা যায়। এবার আসো ডিপ্লোটিন দশায় কি হয়? ডিপ্লোটিন দশায় এবার বিকর্ষণ শুরু হবে। ঠিক আছে, দুজনের মধ্যে যেহেতু ঝগড়াঝাটি হয়েছে, ডিভোর্স হবে, এই কারণে দুজনের কাছ থেকে দূরে সরে যেতে থাকে। ঠিক আছে, তাহলে বিকর্ষণটা কোথায় শুরু হয়? এই যে সেন্ট্রোমিয়ারের যে মধ্যবর্তী অঞ্চলটা আছে না, এখান থেকে প্রথম বিকর্ষণটা শুরু হয়। তাহলে ডিপ্লোটিন দশায় মনে রাখো, সেন্ট্রোমিয়ারের সেন্ট্রোমিয়ারের মধ্যবর্তী স্থান হতে বিকর্ষণ শুরু হয়, ফলে ক্রোমোজোমগুলো দূরে সরে যেতে থাকে, দূরে সরে যেতে থাকে। ক্লিয়ার? তাহলে সেন্ট্রোমিয়ারের মধ্যবর্তী স্থানে বিকর্ষণ শুরু হয়, এই কারণে ক্রোমোজোমগুলো কি দূরে সরে যেতে থাকে। হ্যাঁ, এখন একটা বিষয় বলছো, দেখো এই দুটো ক্রোমোজোম দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, কিন্তু এই যে এই জায়গাটাতে একটা আঠা লাগানো আছে না? এই জায়গাটাতে যেহেতু একটা জোড়া আছে, এইখানে গিয়ে ক্রোমোজোমটা বাধা পাবে। হ্যাঁ, এই যে ধরে নাও যে আমার হাতের মাঝখান থেকে বিকর্ষণ শুরু হবে। ঠিক আছে, ধরে নাও যে আমার এই যে দুই হাতের এই জায়গাটা জোড়া লাগানো আছে। ঠিক আছে, এই জায়গাটা জোড়া লাগানো আছে, তাহলে বিকর্ষণ শুরু হচ্ছে, বিকর্ষণটা হইতে হইতে যখন আমার এই জায়গাতে পৌঁছাবে, তখন কি বাধা পাবে না? যেহেতু আঠা আছে এখানে এই জায়গাটাতে, তাই না? তো এই আর কি বিষয়। তাহলে তাহলে এই বিকর্ষণ যখন শুরু হয়, তখন কি কায়াজমা অঞ্চলে আচ্ছা, এই এক লাইনে লিখে দিই যে ক্রোমোজোম গুলো দূরে সরে যেতে থাকে এবং এবং কায়াজমা অঞ্চলে বাধাপ্রাপ্ত হয়, বাধা প্রাপ্ত হয়। তাহলে 2 নম্বর কথা হচ্ছে
কায়াজমার কায়াজমার মধ্যবর্তী অঞ্চলে লুপ সৃষ্টি হয়, একটা লুপের সৃষ্টি হয়। কায়াজমার মধ্যবর্তী অঞ্চলে লুপ সৃষ্টি হয়। ওকে, এবং লাস্ট কথা সেটা হচ্ছে এই কায়াজমাটাও একসাথে এক সময় প্রান্তের দিকে চলে যেতে থাকে, কায়াজমাটাও এক সময় দূরে সরে যেতে থাকে। হ্যাঁ, তাহলে কায়াজমা প্রান্তের দিকে সরে যেতে থাকে। এ ঘটনাকে বলা হয় প্রান্তীয়করণ। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে এ হচ্ছে ডিপ্লোটিন দশাটা। হ্যাঁ ভাইয়া, আজকে নোট দেওয়ার কথা ছিল। আচ্ছা, নোটটা কালকে দিব, আজকে না, কালকে দিব। ওকে, ঠিক আছে। তাহলে ডিপ্লোটিনের চিত্রটা কেমন হবে ভাইয়া? দেখো, ডিপ্লোটিনের চিত্র আর কিচ্ছু না, জাস্ট এইটাই। ঠিক আছে, এইটাই। কিন্তু এই যেহেতু বিকর্ষণের কারণে দূরে সরে যাচ্ছে, এই মধ্যবর্তী স্থানে এই ফাঁকাটা একটু বেশি করে দিব আমরা, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো, যেহেতু বিকর্ষণের কারণে একটু দূরে সরে যাচ্ছে, আমরা মধ্যবর্তী যে গ্যাপটা, এই গ্যাপটা একটু বড় করে আঁকানোর চেষ্টা করব। ঠিক আছে, এই যে মধ্যবর্তী যে গ্যাপটা যে দূরে সরে যাচ্ছে, এই বিষয়টা আমরা দেখাবো। ওকে, এই আর কি বিষয়। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা। হ্যাঁ, লেখা হইলে আমাকে বলো, আমাকে নক দাও, আমি তাহলে পরের অংশে যাব। ওকে, লেখা হইলে আমাকে বলো। ক্লিয়ার? আচ্ছা, তনির রহমান, ওয়ালাইকুম আসসালাম। আমার না পরীক্ষা চলে, বুঝছো, পরীক্ষার কারণে, পড়ার প্রেশারের কারণে আমি তোমাদের আগের দুটো অধ্যায়ের নোট দিতে পারি নাই। যে কটা অধ্যায়ের নোট দিতে পারি নাই সবগুলো 20 তারিখের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, আপাতত তোমরা হচ্ছে এই যে ভিডিওগুলো যে দেখতেছো, ভিডিও দেখে একটু নোটটা করে ফেলো। ঠিক আছে, 20 তারিখের মধ্যে সব নোট দিয়ে দিব তোমাদের। ওকে, আমার নিজের পরীক্ষা চলে, তো আসলে পরীক্ষা রেখে তো অন্য কাজ করতে পারতেছি না আমি, বুঝছো। ওকে, শেষ তোমাদের। ঠিক আছে, পরের টপিকে যাই, আসো। আচ্ছা, ডিপ্লোটিনের পরে ডায়াকাইনেসিস মানে কি? ডায়াকাইনেসিস মানে হচ্ছে দুই পাশে গতি, তাই না? দুই পাশে চলে যাবে, এটা হচ্ছে ডায়াকাইনেসিস। তো ডায়াকাইনেসিসে কি হয়, এই ক্রোমোজোমগুলো আরো বেশি ওই যে প্যাকাইটিনে মোটা হয়েছে না, এ দশায় কি হবে? আরো বেশি মোটা হবে, শেষ। মোটা ও খাটো হয়, আরো বেশি মোটা এবং খাটো হয়। 2 নম্বর কথা, এই দশায়, এই যে ঠিক আগের দশাটাতে আমরা প্রান্তীয়করণ দেখছি না, যে প্রান্তীয়করণ চলে, এইখানে সেই প্রান্তীয়করণটা চলতেই থাকে। প্রান্তীয়করণ চলতে থাকে। ওকে, প্রান্তীয়করণ চলতে থাকে, এবং এই দশার শেষ পর্যায়ে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে। ক্লিয়ার বিষয়টা?
ওকে, আচ্ছা এইভাবে চিত্রটা না ঠিক আগেরটার মতোই সেম, ঠিক আছে, আগেরটার মতোই সেম। জাস্ট এইখানে একটা কথা মনে রাখবা, এইখানে এই যে মাঝখানে যে ফাঁকাটা ছিল না, এই যে ক্রোমোজোম, এই যে এই ক্রোমাটিড, এদের মধ্যে যে গ্যাপটা ছিল না, ফাঁকা জায়গাটা যে ছিল, এই ফাঁকা জায়গাটা আর একটু বড় করে দিবা, ঠিক আছে, যে আরো বেশি বিকর্ষণ হয়েছে, আরো বেশি দূরে সরে যাচ্ছে, ঠিক আছে, এই বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করবা। তাহলে প্যাকাইটিন দশায় সবচেয়ে কম ফাঁকা থাকবে, এরপরে ডিপ্লোটিন দশায় তার চেয়ে একটু বেশি ফাঁকা হবে, এবং এই দশাটাতে আর একটু বেশি ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ডায়াকাইনেসিস। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, তোলা হলে আমাকে বলো। তাহলে আমাদের মিওসিস কোষ বিভাজনটা শেষ। দেখা হইলে আমাকে বলো, আমি তাহলে সামনের দিকে আগাবো। ওকে, ঠিক আছে, তাহলে আসো আমরা আরো কিছু বেসিক জিনিস একটু বুঝি, ঠিক আছে। এটা আমাদের গতকালই বোঝানোর প্রয়োজন ছিল, কিন্তু বোঝানো হয় নাই আর কি। আর তোমাদের সিকিউ এর জন্য এগুলো ইম্পর্ট্যান্টও না এখন যেটা বুঝাবো, ঠিক আছে, এই কারণে বুঝাই নাই মেইনলি। তো তারপরে একটু বুঝাই দিই, ঠিক আছে, যাদের একটু সমস্যা আছে তারা যাতে ক্লিয়ার হয়ে যাও, ঠিক আছে। এই এই এখন যেগুলো বুঝাবো এগুলো অনেকেরই জানা কথা। তো দেখো, আমাদের জানতে হবে যে মিওসিস কোথায় হয়। মিওসিস কোথায় হয় এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। তো মিওসিস কোথায় হয় এটা বোঝার জন্য তোমাদের গতকালে একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড জীব, হ্যাপ্লয়েড, আরেকটা হচ্ছে ডিপ্লয়েড জীব কারা, এই বিষয়টা আমি গতকালে শিখেছি। ডিপ্লয়েড কারা, ঠিক আছে। হ্যাপ্লয়েড মানে কি শুধুমাত্র এন, ডিপ্লয়েড মানে কি 2n, তাই না? হ্যাপ্লয়েড মানে শুধু এন, আর ডিপ্লয়েড মানে 2n। তাহলে হ্যাপ্লয়েড মানে কি, এখানে যদি 46টা ক্রোমোজোম থাকে, 46টা ক্রোমোজোম কিভাবে থাকবে, এই যে আলাদাভাবে থাকবে, একসাথে জোড়া লেগে থাকবে না, ওকে। আর ডিপ্লয়েড জীবে যদি 46টা ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোম গুলা একটার সাথে আরেকটা জোড়া বেঁধে থাকবে, জোড়া জোড়া ভাবে থাকবে, হ্যাঁ, অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম থাকবে। ক্লিয়ার? এটা তো হ্যাপ্লয়েড জীব আর ডিপ্লয়েড জীব, তাই না? তো মানুষ হচ্ছে ডিপ্লয়েড জীব, তাই না? মানুষ কি ডিপ্লয়েড জীব, তার মানে কি 2n। মানুষের, আমাদের যে দেহের কোষ, এই যে এটা কি দেহ কোষ, তাই না? এটা কি 2n, আমাদের যে দেহ কোষ, দেহ কোষ। কিন্তু আমাদের যে জনন কোষ সেটা আবার n। হ্যাঁ, আমাদের দেহ কোষ হচ্ছে 2n, কিন্তু আমাদের যে জনন কোষ, জনন কোষ, জনন কোষ বলতে আমি কি বোঝাচ্ছি? জনন কোষ মানে এটা হতে পারে শুক্রাণু, শুক্রাণু, এটা হতে পারে ডিম্বাণু, এটা হতে পারে ডিম্বাণু, এটা আবার শুধুমাত্র এন, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই আমাদের দেহকোষ বা জনন মাতৃকোষ, এখান থেকে জনন কোষটা তৈরি হয়, তাই না? তার মানে কি 2n থেকে এনটা তৈরি হয়, হ্যাঁ, 2n থেকে এই এনটা তৈরি হয় এক সময়। তাহলে কোন কোন বিভাজনের ফলে তৈরি হয়? মনে রাখো, মিওসিস বিভাজনের ফলে তৈরি হয়। মিওসিস, মিওসিস কোষ বিভাজনের ফলে তৈরি হয়, ওকে। আর বিষয়টা যদি এমন হয় যে আমাদের দেহকোষ হচ্ছে 2n, আমাদের দেহকোষ থেকে আরো একটা কোষ তৈরি হলো, যেই কোষটা, যেখানে ক্রোমোজোম সংখ্যা 2n আছে, তাহলে এখানে তো মিওসিস হয় নাই, এখানে তো ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় নাই, তাই না? তো এখানে এখানে কোন ধরনের বিভাজন হয়েছে? এখানে হচ্ছে মাইটোসিস, মাইটোসিস। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে মিওসিস কোথায় হয় আমি একটু ব্যাখ্যা করি। দেখো, এক নম্বর কথা মনে রাখো, এক নম্বর কথা মনে রাখো, মিওসিস হয়, মিওসিস কোথায় হয় মনে রাখো? উচ্চতর জীবে বা উচ্চ শ্রেণীর জীবে, শ্রেণীর জীবে জনন মাতৃকোষে, জনন মাতৃকোষে।
ঠিক আছে, মিওসিস কোথায় হয়? উচ্চ শ্রেণীর জীবে হয়, জনন মাতৃকোষে। এবং 2 নম্বর কথা মনে রাখো, নিম্ন শ্রেণীর জীবে, নিম্ন শ্রেণীর জীবে নিষেকের পর জাইগোটে, নিষেকের পর জাইগোটে হয়, জাইগোটে। ওকে, এই কথাটা মনে রাখো। তাহলে মিওসিস কোথায় হয়? উচ্চ শ্রেণীর জীবে জনন মাতৃকোষে হয়, আর নিম্ন শ্রেণীর জীবে নিষেকের পর জাইগোটে হয়। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এই দুটা কথা যারা বুঝতেছো না তাদেরকে আমি একটু ক্লিয়ার করি। দেখো, আমরা তো উচ্চ শ্রেণীর জীব, তাই না? মানুষ কি নিশ্চয় উচ্চ শ্রেণীর জীব। তাহলে মানুষের দেহকোষ, আমি যদি বলি দেহকোষ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে পুরুষ ক্রস, এটা হচ্ছে স্ত্রী। এই তোমরা কি জানো যে এটা হচ্ছে পুরুষের চিহ্ন আর এটা হচ্ছে স্ত্রীর চিহ্ন? এটা কি তোমরা জানো? জানো? এটা আমাকে একটু বলো তো, যে জানো কিনা এটা হচ্ছে পুরুষের চিহ্ন, এটা হচ্ছে স্ত্রীর চিহ্ন। আচ্ছা, সামিউল ইসলাম, একটা এমসিকিউ এক্সাম দিতে চাও এই অধ্যায়ের? হ্যাঁ, এমসিকিউ এক্সাম তো নিবই। ফার্স্টে ওই যে আগের অধ্যায় যেটা শেষ হইলো ওই অধ্যায়ের নিব, কালকে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, স্বপ্ন আক্তার জানো। তোমরা কি জানো? কে কে জানো না? বাকিরা কি জানো না? আচ্ছা, জানো, সাবিকুন না জানো, সবাই জানো। ওকে, ঠিক আছে। এটা পুরুষের চিহ্ন কেন জানো? এটা পুরুষের চিহ্ন কেন জানো? এই যে দেখো, এটা হচ্ছে পুরুষের চিহ্ন। এটা পুরুষের চিহ্ন হওয়ার কারণ হচ্ছে যে এই যে বৃত্তাকার গোল যে অংশটা দেখতে পাচ্ছ, গোল যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ঢাল। হ্যাঁ, তোমরা বাহুবলী মুভিতে বা যে কোনো মুভিতে যেগুলো যুদ্ধের সিনেমা, সেখানে দেখবা যে হাতে একটা ঢাল নিয়ে থাকে শত্রুপক্ষকে প্রোটেক্ট করার জন্য। ঠিক আছে, তাহলে এই যে এই গোল যে চিহ্নটা, এটা হচ্ছে ঢাল। আর এই যে তীরের মতো যে চিহ্নটা, এটা হচ্ছে একটা বর্ষা। বুঝছো? আগেকার পুরুষেরা কি করতো বলতো? বর্ষা, হাতে বর্ষা আর এক হাতে ঢাল নিয়ে কি করতো? যুদ্ধ করতো, তাই না? এই কারণে এটা হচ্ছে পুরুষের চিহ্ন। বুঝছো? আর আর এই চিহ্নটা হচ্ছে স্ত্রীর চিহ্ন। এর কারণ হচ্ছে এই যে দেখো, এই গোল যে চিহ্নটা, এই গোল যে অংশটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে একটা আয়না। বুঝছো? এবং এর নিচে এই অংশটা, এটা হচ্ছে আয়নার হ্যান্ডেল। হ্যাঁ, তো মেয়েদের কাজ কি বলতো? মেয়েরা আয়না ধরে কি সাজুগুজু করে না আয়নার সামনে? এই কারণে এটা হচ্ছে মেয়েদের চিহ্ন। বুঝলা বিষয়টা? এই কারণে এই চিহ্নটা, এটা হচ্ছে পুরুষ এবং এটা হচ্ছে মেয়ে। ওকে, তাহলে উচ্চ শ্রেণীর জীবে, বলতো ভাইয়া, উচ্চ শ্রেণীর জীবের দেহকোষটা কেমন? দেহকোষটা আমাদের নিশ্চয় টুয়েন বা হ্যাপ্লয়েড, সরি ডিপ্লয়েড, স্ত্রীদের ক্ষেত্রেও ডিপ্লয়েড। ওকে, তো এই দেহকোষ থেকে তৈরি হয় জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ, যেহেতু এটা মাতৃকোষ, এটাও নিশ্চয় টুয়েন। ওকে, তাহলে স্ত্রী দেহ থেকেও যে জনন মাতৃকোষটা, সেটা হচ্ছে টুয়েন। এবং এই জনন মাতৃকোষ থেকে তো ফাইনালি এবার জনন কোষ তৈরি হবে। জনন কোষ, বা যাকে আমরা বলি গ্যামেট, গ্যামিট। ওকে, বা সহজ বাংলায় আমি যদি বলি ডিম্বাণু আর শুক্রাণু। ওকে, তাহলে এই যে জনন কোষটা যে তৈরি হয়, এই জনন কোষটা তো আবার এন, জনন কোষটা আবার কি এন। তাহলে ভাইয়া দেখো তো, জনন মাতৃকোষ 2n ছিল, সেখান থেকে এন তৈরি হয়েছে, তাহলে এখানে কি ধরনের বিভাজন হবে? নিশ্চয়ই মিওসিস, মিওসিস কোষ বিভাজন হবে, তাই না? তাহলে এইবার এই শুক্রাণুটা, এবার এই শুক্রাণু এবং এই যে এই ডিম্বাণু, এই ডিম্বাণু, এই দুটা মিলিত হবে, শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হবে। এই মিলিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় নিষেক। এবং নিষেকের ফলে এই যে যে নতুন জিনিসটা তৈরি হলো, সেটা কি টুয়েন হবে। এন আর এন মিলে কি হয়? নিশ্চয় টুয়েন হয়, তাই না? আচ্ছা, তাহলে এই নিষেকের ফলে যে জিনিসটা তৈরি হলো, সেটাকে আমরা বলি জাইগোট। এটাকে বলা হয় জাইগোট। তাহলে দেখো, এটা হচ্ছে পিতামাতা ছিল, পিতামাতা কি ছিল? টুয়েন ছিল।
আর জাইগোট যেটা হইলো সেটাও 2n। এই জাইগোট থেকে এখন নতুন সন্তানের জন্ম হবে, ঠিক আছে? নতুন সন্তান, এখানে একটা কোষ আছে, একটা কোষ থেকে একসময় দুইটা কোষ হবে, দুইটা থেকে চারটা হবে, এভাবে কি এই এই জাইগোটটা, এই কোষটা এটা একসময় একটা পূর্ণাঙ্গ বাচ্চাতে পরিণত হবে। ওকে, তাহলে এই যে একটা পূর্ণাঙ্গ বাচ্চা যখন হবে তাদের দেহকোষটা 2n হবে। তাহলে এখানে যে কোষ বিভাজনটা ঘটে সেটার নাম হচ্ছে মাইটোসিস। মাইটোসিস, ক্লিয়ার বিষয়টা? ওকে, ঠিক আছে। এইবার আসো, এটা বুঝছো কিনা আমাকে বলো, আমি ততক্ষণে পরের অংশটুকু বুঝাই। দেখো, আমি এই প্রথম কথাটাতে এই অংশটুকুতে এই কথাটাই বলছি যে উচ্চতর জীবে জনন মাতৃকোষে হয়। মিওসিস কোথায় হয়? জনন মাতৃকোষে। তাহলে জনন মাতৃকোষ কোনটা? এই যে এখানে, এখানে তো মিওসিস হইলো, তাই না? আর নিম্ন শ্রেণীর জীবে আমি যদি বলি, এখানেও আমি একটা পুরুষ নিলাম, একটা স্ত্রী নিলাম। ওকে, তাহলে এদের দেহকোষটা কেমন? দেহকোষ, দেহকোষ নিশ্চয়ই এন এন, তাই না? তাহলে দেহকোষ থেকে জনন মাতৃকোষ সেটাও কি হবে? এন হবে, এনই হবে। আবার এখানে আমি যদি বলি জনন কোষ, জনন কোষ, হ্যাঁ, বা গ্যামিট, এই জনন কোষটাও হয় এন, এই জনন কোষটাও হয় এন, বুঝছো? তাহলে দেখো, এন থেকে এনই তৈরি হয়েছে। এই যে এন ছিল, এখানে এনই তৈরি হয়েছে। এখানে কি অর্ধেক হয়েছে? এখানে কি অর্ধেক হয়েছে? হয় নাই, কিন্তু এন ছিল, এনই তৈরি হয়েছে। তাহলে যদি সমান থাকে সেখানে কি ধরনের বিভাজন হয়? সেখানে হয় মাইটোসিস। মাইটোসিস, ওকে। তাহলে দেখো, এদের জনন মাতৃকোষ বা দেহকোষে কি ধরনের বিভাজন হয়েছে? মাইটোসিস কোষ বিভাজন হয়েছে। এবার এই দুটা নিশ্চয়ই মিলিত হবে। এই মিলিত হওয়াকে কি বলা হচ্ছে? নিষেক। এবং নিষেকের ফলে যে জাইগোটটা তৈরি হবে সেটা কি হবে? নিশ্চয়ই 2n হবে। এটা কি? জাইগোট। এটাকে আমরা বলতেছি জাইগোট। তাহলে ভাইয়া এইবার একটু খেয়াল করে দেখো তো, এবার একটু খেয়াল করে দেখো তো, এখান থেকে এই জাইগোট থেকে তো একটা নতুন বাচ্চা তৈরি হবে, তাই না? তো এই জাইগোটটা হয়ে গেছে 2n, কিন্তু তার পিতা মাতা কি ছিল? তার পিতা মাতা কি 2n ছিল নাকি n ছিল? নিশ্চয়ই n ছিল, তাই না? তাহলে সন্তান হয়ে গেছে 2n, পিতামাতা হয়ে গেছে, পিতামাতা ছিল মাত্র n, শুধু n। মিলছে বিষয়টা? মিলে নাই কিন্তু, তাই না? তাহলে এই সন্তানটাকেও কি বানাতে হবে? তার পিতামাতার মতো করতে হবে। তাহলে 2n থেকে আমাদের কি বানাতে হবে? n বানাইতে হবে। তাহলে এইবার এখানে যে বিভাজনটা হবে 2n থেকে n বানানোর প্রক্রিয়াটা হচ্ছে মিওসিস। মিওসিস কোষ বিভাজন, ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে দেখো দ্বিতীয় কথাটা খেয়াল করে দেখো, নিম্ন শ্রেণীর জীব, নিম্ন শ্রেণীর জীব মানে কি? হ্যাপ্লয়েড জীব। এখানে মিওসিস কোষ বিভাজনটা কোথায় হয়? নিষেকের পরে জাইগোটে হয়। যে দেখো তো, জাইগোটে হইছে না মিওসিস কোষ বিভাজনটা? বলো, বুঝছো কিনা? বুঝছো? বুঝলে আমাকে বলো, আমি পরের টপিকে যাব। আচ্ছা, আচ্ছা, এবার আসো তাহলে।
আমরা কয়েকটা টার্ম শিখব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। এটা হচ্ছে সাইটোকাইনেসিস অ্যান্ড ক্যারিওকাইনেসিস। তো নামের শেষে আছে সিস। সিস মানে ভাইয়া, সিস মানে প্রক্রিয়া। কাইনেসিস মানে কি? চলার প্রক্রিয়া, তাই না? কাইনেসিস মানে কি? চলার প্রক্রিয়া। তবে এখানে চলার প্রক্রিয়া বোঝানো হচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে বিভাজন প্রক্রিয়া। ওকে। এবং নামের শুরুতে আছে দেখো সাইটো। সাইটো মানে কি? সাইটোপ্লাজম, তাই না? তাহলে সাইটোকাইনেসিস মানে কি বলতো ভাইয়া? সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন, এটি তো সাইটোকাইনেসিস। এবং ক্যারিয়ন, নামের শুরুতে আছে ক্যারিও। ওকে। ক্যারিও কথাটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। ওকে। তাহলে ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের বিভাজন। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমি যদি তোমাদের একটা ওয়ার্ড দিয়ে দেখি তোমরা কতটুকু বুঝতে পারো, কে বলতে পারো, আমি দেখবো তোমাদের কে বলতে পারো। সবার প্রথমে বলো তো ভাইয়া যে ডাইক্যারিওটিক কোষ বা ডাইক্যারিওটিক সেল কথাটার অর্থ কি? কেউ একটু বলো তো যে ডাইক্যারিওটিক সেল বা ডাইক্যারিওটিক কোষ কথাটার অর্থ কি? আচ্ছা পিয়াস ভুইয়া, বুঝছো? ক্লাস করো না কেন তুমি? দেখি কে বুঝতে পারো। আমি কিন্তু বলে দিছি, হ্যাঁ, এটা কিন্তু এখন অটোমেটিক বোঝার কথা যে ডাইক্যারিওটিক কোষ কথাটার অর্থ কি বলতে পারবা? দেখি কে বলতে পারো। বলতে না পারলে বলবা যে না না হয় নাই, দ্বিকোষী আবার কি? বলতে না পারলে বলবা যে পারবা না। হ্যাঁ, তো এইভাবে তো সময় নষ্ট করার কোনো কারণ নাই। আচ্ছা আচ্ছা, ওকে। পিয়াস বলছো যে যেই কোষের দুইটা নিউক্লিয়াস থাকে, দুই নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, নিউক্লিয়াসের দুইবার বিভাজন হতে যেই কোষে দুইটা নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝতে পারছো। এই যে দেখো, আমরা জানি ডাই মানে কি? ডাই মানে দুই। ক্যারিয়ন কথাটার অর্থ তো আমি বলে দিছি, ক্যারিয়ন কথাটার অর্থ কি? নিউক্লিয়াস। তাহলে ডাইক্যারিওটিক কোষ মানে কি? যে কোষে দুইটা নিউক্লিয়াস থাকে, তাই কিনা? ওকে। এরপর আসো, তাহলে ডাইক্যারিওটিক কোষ বুঝলা। এরপর আসো মুক্ত প্রাণকেন্দ্রীয় বিভাজন। মুক্ত প্রাণকেন্দ্রীয় বিভাজন। আচ্ছা, কেউ আমাকে একটু বলতে পারবা যে কত মিনিট ক্লাস হইলো? কত মিনিট ক্লাস হয়েছে? মুক্ত প্রাণকেন্দ্রীয় বিভাজন। আচ্ছা, তাহলে মুক্ত প্রাণকেন্দ্রীয় বিভাজন বলতো কোষের প্রাণ কি? নিশ্চয়ই কোষের প্রাণ হচ্ছে নিউক্লিয়াস, তাই না? তাহলে মুক্ত প্রাণকেন্দ্রীয় বিভাজন মানে কি? নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনটা যদি মুক্তভাবে হয় সেটাকে আমরা বলি মুক্ত প্রাণকেন্দ্রীয় বিভাজন। ওকে।
তো তো এই সাইটো সংজ্ঞাটা মনে রাখো, সাইটোকাইনেসিস না হয়ে শুধু ক্যারিওকাইনেসিস হওয়াকে বলা হয় মুক্ত প্রাণকেন্দ্রীয় বিভাজন। ওকে, তাহলে দেখো এখানে সাইটোকাইনেসিস হয় না। সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজমের বিভাজনটা হয় না, শুধুমাত্র কি হয়? ক্যারিওকাইনেসিস হয়। তাহলে ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের বিভাজন। তাহলে ক্যারিওকাইনেসিসটা কিভাবে হয় বলো তো ভাইয়া? মুক্তভাবে হয়, তাই না? তাহলে তাহলে একটা কোষে নিউক্লিয়াস নরমালি কয়টা থাকে? নিউক্লিয়াস থাকে একটা। এখন এই নিউক্লিয়াসটা যদি বারবার বিভাজিত হতেই থাকে, সাইটোকাইনেসিস হচ্ছে না, সাইটোপ্লাজমের কোনো বিভাজন হচ্ছে না, বারবার শুধু ক্যারিওকাইনেসিসই হচ্ছে, তাহলে একটা কোষের মধ্যে কি হবে? অনেকগুলা নিউক্লিয়াস হবে, তাই না? এই বিষয়টাকে বলা হচ্ছে মুক্ত প্রাণকেন্দ্রীয় বিভাজন। ক্লিয়ার? তাহলে এই মুক্ত প্রাণকেন্দ্রীয় বিভাজনের ফলে কি তৈরি হয়? বহু নিউক্লিয়াস তৈরি হয়। তো এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে বলা হয় সিনোসাইটিক কোষ। মুক্ত বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে কি বলা হয়? সিনোসাইটিক কোষ। ওকে, তো সিনোসাইটিক কোষ এর উদাহরণ হচ্ছে একটা ডাবের পানি। তোমরা ডাবের পানি খাও না? ডাবের পানিতে অনেকগুলা নিউক্লিয়াস থাকে। ওকে, এবং আমি যদি বলি বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষ, না সরি, উদ্ভিদ কোষ। ডাব তো আর প্রাণী না, উদ্ভিদ কোষ। ওকে, আর বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে বলা হয় প্লাজমোডিয়াম। এই কথাটা মনে রাখো, প্লাজমোডিয়াম। ক্লিয়ার বিষয়টা? ওকে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইটিক কোষ, আর প্রাণী কোষকে বলা হয় প্লাজমোডিয়াম। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তাহলে আসো, বুঝতে পারছো আশা করি। এরপরের টপিকটাতে আসো। এবার আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কোষের মৃত্যু। কোষের মৃত্যু দুই ভাবে হতে পারে। এক নম্বর হচ্ছে অ্যাপোপ্টোসিস এবং দুই নম্বর হচ্ছে নেক্রোসিস। অ্যাপোপ্টোসিস এন্ড নেক্রোসিস। তো কোষের মৃত্যু দুই ভাবে হতে পারে। একটা মৃত্যু যেটা এমনিতেই সংঘটিত হয়। হ্যাঁ, আমাদের দেহের যে কোষগুলা, সেই কোষগুলা প্রতিনিয়ত মারা যাচ্ছে এবং নতুন নতুন কোষ সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। ওকে, তো কোষের মৃত্যু এমনিতেই হতে পারে, অটোমেটিক। আরো একটা মৃত্যু হতে পারে, আমাদের দেহে যদি পুষ্টির অভাব হয়, আমরা যদি পুষ্টিকর খাবার না খাই, তাইলে কোষের মৃত্যু হতে পারে। যেই মৃত্যুটাকে বলা হয় নেক্রোসিস। তাহলে নেক্রোসিস থেকে মনে রাখো নিউট্রিশন, নেক্রোসিসের এন থেকে মনে রাখো নিউট্রিশন। হ্যাঁ, নিউট্রিশন। তাহলে নিউট্রিশন মানে কি বলতো? পুষ্টি। তাহলে পুষ্টির অভাবে যদি মারা যায় একটা মানুষ, তাহলে সেই মারা যাওয়া মানুষ না, কোষ মারা যায়, সেই কোষ মারা যাওয়াকে কি বলা হয়? নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস মানে কি? কোষগুলো যদি জেনেটিক্যালি অটোমেটিক মারা যায়, তাহলে সেই ঘটনাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। ওকে, তো আমি যদি উদাহরণ দিয়ে বলি, আমরা তো জানি যে লোহিত রক্তকণিকা কি হয়? 120 দিন পর পর মারা যায়, তাই না? তাহলে 120 দিন পর পর মারা যাচ্ছে, এটা কি তুমি মারতেছো নাকি অটোমেটিক মারা যাচ্ছে? অটোমেটিক। তাহলে এটার একটা উদাহরণ যদি বলি, আরবিসি 120 দিন
পরপর মারা যায়, পরপর মারা যায়। ওকে, এবং এক্সট্রা একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এই অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে। ওকে, তাহলে অ্যাপোপ্টোসিস কি নিয়ন্ত্রণ করে? মাইটোকন্ড্রিয়া। এটা তোমাদের ফার্স্ট অধ্যায়ে আছে, ফার্স্ট অধ্যায়ের একটা তথ্য, প্রথম অধ্যায়ের একটা তথ্য, মাইটোকন্ড্রিয়া অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো এই অধ্যায়ে লিখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের যাতে মনে থাকে, এই টপিকটা পড়তেছো, টপিকের সাথে ওটাও পড়ে নিবা যাতে মনে থাকে। এটা হচ্ছে কোরিলেশনের মাধ্যমে পড়া, বুঝছো? তোমরা যদি বায়োলজিটাকে বা যে কোনো সাবজেক্টকে এভাবে কোরিলেট করতে পারো, একটা টপিক পড়তেছো, সেই টপিকের সাথে আরো কি কি রিলেটেড টপিক আছে। হ্যাঁ, ধরে নাও আমি যদি বলি পটাশিয়াম সম্পর্কে অনেকগুলা তথ্য আছে আমাদের বইয়ে। ঠিক আছে, যেমন পটাশিয়াম হৃদযন্ত্রের ক্রিয়াকে বন্ধ করে দেয়। ঠিক আছে, আবার পটাশিয়াম আয়ন কি করে? পটাশিয়াম আয়ন পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া, এই বিষয়টা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো এই পটাশিয়াম দিয়ে আরো কয়েকটা তথ্য আছে, সবগুলা তথ্য যদি একসাথে পড়ে ফেলো, তাহলে তোমাদের সিকিউ এর জন্য সব ক্ষেত্রেই তোমাদের সুবিধা হবে, পড়াটাও সহজে মনে থাকবে। ঠিক আছে, তো কোরিলেট করে পড়া শিখতে হবে। ওকে, ঠিক আছে, আশা করি তোমাদের তোলা হয়েছে। এর পরের টপিকে আসো, আমরা এর পরের টপিকে যাই। এর পরের টপিকটা হচ্ছে কোষ চক্র। কোষ চক্র, কোষ চক্র বিষয়টা কি দেখো। আচ্ছা, তোমাদের 2 মিনিট রেস্ট দিই। হ্যাঁ, তোমরা অনেকক্ষণ ধরে পড়তেছো, তোমাদের 2 মিনিট রেস্ট করো। আজকে আরো বেশ কিছুক্ষণ পড়তে হবে, আজকে এই অধ্যায়টা শেষ করব, তারপরে কথা হবে। ওকে, তো কে কে এখনো আছো একটু বলো তো আমাকে, কে কে আছো দেখি একটু। ওকে, পিয়াস আছো, আর কে আছো? ক্লাস হবে সুমিত, আরো অনেকক্ষণ ক্লাস হবে, আরো 20 মিনিট, 20-25 মিনিট ক্লাস হবে। ওকে, ঋতুপাল আছো, স্বপ্না আক্তার আছো। ঠিক আছে, ক্লাসের মধ্যে একটু রেসপন্স করবা। ঠিক আছে, আর আরেকটা বিষয়, তোমরা কিন্তু নোট শেয়ার করতেছো না। আর হ্যাঁ, তো কে কে নোট করতেছো আমি বুঝবো কিভাবে? সুমিতের তো ফোন নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, তোমরা যারা আছো, নোট শেয়ার করতে তো বেশি সময় লাগে না, তোমরা তো ফোন হাতে নিয়ে থাকো, বিশেষ করে 25 ব্যাচ যারা আছো, তোমাদের তো আর সামনে পরীক্ষা না, তাই না? তো 24 ব্যাচ যারা আছো তারা একটু বিজি থাকে আর কি। ঠিক আছে, তাদের নোট শেয়ার করার সময় নাই। 25-এ যারা আছো, স্বপ্ন আক্তার আছো, তোমরা একটু নোটটা কষ্ট করে একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, আচ্ছা, সরি, একটা কল আসছিল, এই কারণে সম্ভবত নেটটা চলে গেছিল। ওকে, ঠিক আছে, এখন আশা করি ঠিক আছে। আচ্ছা, সুমিত পাল বলছো যে ভাইয়া, কোর্সে কি আমার মতো 24-এর অভাগা আর কেউ আছে, শেষ মুহূর্তে যে সিলেবাস শেষ করতেছে? হ্যাঁ, তোমার মতো অনেকেই আছে। হ্যাঁ, এবং এক সময় আমিও তোমাদের মতো অভাগাই ছিলাম, বুঝছো? আমাদের যখন শেষ সময় ছিল, তোমাদের মতো অভাগা ছিলাম। কিন্তু আমি একটা কাজ সবসময় করছি, সেটা হচ্ছে আমি কখনো শেষ সময়টাতে বিশেষ করে
এই যে আর 3 মাস থাকতে বা 3 মাস যখন ছিল, বিশেষ করে 5 মাস থেকে আমি বলবো যে শেষ 5 মাস আমি কখনো পড়া ফাঁকি দিই নাই। ঠিক আছে, ফার্স্ট ইয়ার আমি পুরাটাই ভালো করে পড়ি নাই, কখনোই পড়ি নাই, বুঝছো। ফার্স্ট ইয়ারে বন্ধু বান্ধবের সাথে থাকতাম সব সময়, হ্যাঁ, ঘোরাঘুরি, হাসি ঠাট্টা মজা এসবের মধ্যে থাকতাম আর কি। কিন্তু সেকেন্ড ইয়ারে ওঠার পরে বন্ধু বান্ধব সবকিছু বাদ, মোবাইল ফোন বাদ, হ্যাঁ, মোবাইল ফোন যেটা ছিল সবকিছু, মানে রাজশাহীতে থাকতাম, সবকিছু মেসে রেখে পড়ালেখা শুরু করছি। ঠিক আছে, এবং আমার মনে হয় না যে ওই 4-5 মাস, 3 মাসের মতো, শেষ 3 মাসের মতো একটা মাত্র প্রাইভেট পড়তাম ম্যাথের জন্য। সেই প্রাইভেট ছাড়া আমি সূর্যের আলো দেখতাম বলে আমার মনে হয় না। ঠিক আছে, আর যদি কলেজে যাই, কলেজে গেলে সূর্যের আলোটা দেখতাম আর কি। ঠিক আছে, তো এই আর কি বিষয়। মোটামুটি পড়ালেখা করছি প্রচুর, বুঝছো। আমার একটা রুমমেট ছিল, সেও এখন ভালো জায়গাতে আছে। আমার আশেপাশে যে বন্ধুগুলা ছিল তারাও অনেক ভালো জায়গাতে আছে। অনেকে কৃষি ভার্সিটিতে আছে, অনেকে ঢাবিতেই আছে, অনেকে ডেন্টালে আছে, মেডিকেলে আছে, সবাই ভালো ভালো জায়গাতে আছে, বুঝছো। তো এই আর কি বিষয়। তোমরা যদি এই 1 মাস সময়টাকে কাজে লাগাইতে পারো প্রপারলি, আশা করি মিনিমাম 10 ঘন্টা করে পড়তে হবে, বুঝছো, এই মুহূর্তে, এই লাস্ট সময়ে। আর টেস্ট পেপারের উপর গুরুত্ব দাও, টেস্ট পেপারটা ভালো করে সলভ করবা। আর যেখান থেকে প্রশ্ন হয়েছে বিগত 4-5 বছরের কোশ্চেন দেখবা, যে টপিকগুলো থেকে কোশ্চেন হয়েছে সে টপিকগুলো ভালো করে পড়বা আর কি। ঠিক আছে, এখন আমাদের সময় তো পরীক্ষার 10 দিন আগে পরীক্ষা বন্ধ হয়ে গেছিল, তোমাদের সময় তো আর হবে না, তাই না? দোয়া করো যাতে কোনো দুর্যোগ আসে, দুর্যোগ এসে বন্ধ করে দিক তোমাদের পরীক্ষা। ওকে, আসো আমরা শুরু করি তাহলে। কোষ চক্র। কোষ চক্র মানে কি? এই যে এটা হচ্ছে একটা কোষ, এই কোষটা কি হয় বলতো? এই কোষটা, এই একটা কোষ থেকে কি হয়, 2টা কোষের সৃষ্টি হয়, তাই না? তাহলে এখানে কি হইলো, 2টা নতুন কোষের সৃষ্টি হইলো। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, নতুন যে 2টা কোষ সৃষ্টি হইলো সেটা কি আগের কোষের সমান নাকি ছোট? নিশ্চয় ছোট, তাই না? তাহলে এই কোষটা আগের কোষের সমান হইতে হবে, এই কোষগুলো কি হবে, আগের কোষের ঠিক সমান হবে। তার মানে কি, বৃদ্ধি হলো, কোষের কি হয়েছে, বৃদ্ধি। এবং নির্দিষ্ট সময় পর আবার কি হবে, এই কোষটার কি হবে, বিভাজন হবে, বিভাজন হবে। তাহলে দেখো, একটা কোষের কি হচ্ছে, একটা কোষের সৃষ্টি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, বিভাজন হচ্ছে। ঠিক আছে, তাহলে কোষচক্র মানে কি? কোষচক্র মানে হচ্ছে কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, বিভাজন যে চক্রের মাধ্যমে, যে চক্রের মাধ্যমে সংঘটিত হয় সেটাকে বলা হয় কোষচক্র। ওকে, কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন যে চক্রের মাধ্যমে সংঘটিত হয় সেটা হচ্ছে কোষচক্র। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এই কোষচক্র প্রস্তাব করেন কে? এই কোষচক্র প্রস্তাব করেন হাওয়ার্ড, হাওয়ার্ড, হাওয়ার্ড ও প্লেক। মেবি তোমাদের নামটা একটু দেখো তো, আমার মনে নাই নামটা। হ্যাঁ, কোষচক্র প্রস্তাব করেন কে? হাওয়ার্ড, আরেকটা কি যেন নাম আছে, প্লেক নাকি। এনারা কোষচক্র প্রস্তাব করেন, কোষচক্র প্রস্তাব করেন, প্রস্তাব করে। ওকে, ঠিক আছে। তো কোষচক্র তো এই 3টা বিষয়ের সমষ্টি, কোষের সৃষ্টি হয়, বৃদ্ধি হয়, বিভাজন হয়, এই 3টা বিষয়ের সমষ্টি। ঠিক আছে, কোষচক্রকে আমি আরো একভাবে তুলনা করতে পারি। কোষচক্রকে দেখো, ধরে নাও এটা হচ্ছে একটা মাইটোসিস কোষ বিভাজন, এটা হচ্ছে একটা মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস মানে কি, এই যে এটা একটা কোষ ছিল, একটা কোষ থেকে 2টা কোষে ভাগ হয়েছে। তো
এই যে নতুন যে দুইটা কোষে ভাগ হইলো, বা এটার কথা এখানে চিন্তা করো, এই যে একটা কোষ ছিল, একটা কোষ থেকে দুইটা কোষে ভাগ হইলো, এটা তো মাইটোসিস কোষ বিভাজন, তাই না? তাহলে নতুন যে দুইটা কোষ তৈরি হইলো, সেই দুটা কোষ কি আবার সাথে সাথে বিভাজিত হবে? সাথে সাথে কিন্তু বিভাজিত হবে না, কিছুটা সময় নেবে, তাই না? তার মানে কি কিছুটা সময় নিল এই কোষ বিভাজনটা। এরপরে কি হবে? আবারও মাইটোসিস হবে না? বিষয়টা বলছো? মাইটোসিস মাত্র হয়েছে, তারপরে সাথে সাথে আরো একটা মাইটোসিস হবে না? কিছুটা সময় নিবে, তারপরে আবার মাইটোসিস হবে। তারপরে কি হবে? তারপরে আবার সময় নিবে, আবারও মাইটোসিস হবে। এইভাবে কি চলতে থাকবে না এই চক্রটা? হ্যাঁ, একবার মাইটোসিস হবে, তারপরে কিছুটা সময় নিবে, আবার মাইটোসিস হবে, আবার কিছুটা সময় নিবে, আবার মাইটোসিস হবে, আবার কিছুটা সময় নিবে, এইভাবে তো চলতে থাকবে, তাই না? তো এই যে একটা মাইটোসিস হলো এবং আরো একটা মাইটোসিসের মাঝখানের যে প্রস্তুতিমূলক দশা বা মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলা হয় ইন্টারফেস। ঠিক আছে? তাহলে দুইটা মাইটোসিসের মাঝখানের যে দশাটাতে কোষ বিভাজন হয় না, সেই দশাটাকে কি বলা হয়? সেই দশাটাকে বলা হয় ইন্টারফেস। ক্লিয়ার বিষয়টা? এই দশাটাকে বলা হয়, এই দশাটাকে বলা হয় ইন্টারফেস। নামটা একটু খেয়াল করে দেখো, ইন্টারফেস। তাহলে ফেজ মানে কি ভাইয়া? আমরা তো জানি এই যে প্রোফেজ আমরা পড়ছি, প্রোফেজ নামের শেষে কি আছে? ফেজ আছে। ফেজ কথাটার অর্থ হচ্ছে দশা। ফেজ কথাটার অর্থ হচ্ছে দশা। তোমরা ইন্টারমিডিয়েটে পড়ো, ইন্টার কথাটার অর্থ হচ্ছে মধ্যবর্তী। ইন্টার কথাটার অর্থ হচ্ছে মধ্যবর্তী। ঠিক আছে? যেমন এসএসসি, এসএসসি আর অনার্স, এই দুটার মধ্যবর্তী দশাটা কি? ইন্টারমিডিয়েট, তাই না? তাহলে ইন্টারফেজ মানে কি? মধ্যবর্তী দশা। ইন্টারফেজ মানে মধ্যবর্তী দশা, নিশ্চয়, তাই না? তাহলে ইন্টারফেজ কে বলা হয়? প্রস্তুতিমূলক দশা। আরেকটা নামেও দেখা হয়, এটাকে বলা হয় প্রস্তুতিমূলক, প্রস্তুতিমূলক দশা। ক্লিয়ার বিষয়টা? তাহলে ইন্টারফেজ হচ্ছে প্রস্তুতিমূলক দশা। ঠিক আছে? তাহলে এই দশায় কি নাই? কি হয় বলতো? ইন্টারফেস দশায় কি হয়? একটা কোষ প্রস্তুতি নাই। তো এই যে দেখো, আমি যদি বলি কোষ চক্র কি, কোষ চক্রটা ওই যে ওইটা একটা সংজ্ঞা আছে, আরো একটা সংজ্ঞা আমরা দিতে পারি। দেখো, কোষ চক্র হচ্ছে এই যে মাইটোসিস আর ইন্টারফেজ, এই দুইটা ধাপের, এই দুইটা ধাপকে একত্রে বলা হয় কোষ চক্র। ওকে, দেখো একবার কি হচ্ছে? মাইটোসিস হচ্ছে, একবার ইন্টারফেজ হচ্ছে, আবার মাইটোসিস হচ্ছে, আবার ইন্টারফেজ হচ্ছে, আবার মাইটোসিস, আবার ইন্টারফেজ। এইভাবে কি একটা চক্র সংগঠিত হচ্ছে না? মাইটোসিস না, মাইটোসিস ইন্টারফেজ, মাইটোসিস ইন্টারফেজ, এভাবে কি একটা চক্র সংগঠিত হচ্ছে। তাহলে কোষ চক্র মানে কি? এই যে মাইটোসিস আর ইন্টারফেজ, এই দুটো ধাপের পর্যায়ক্রমিক যে আবর্তন, সেটা হচ্ছে কোষ চক্র। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে তাহলে এইবার আসো, আমরা একটা বিষয় দেখব। আমরা তো মাইটোসিস কোষ বিভাজন ছোট থেকে পড়ছি, তাই না? আবারও পড়ব। তার আগে একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমি তোমাদের একটা ছক দেখালাম, একটা পাই চার্ট দেখাবো। এখন পাই চার্ট দেখাবো। এই পাই চার্টের এই অংশটুকু হচ্ছে 5 থেকে 10% সময়, 5 থেকে 10% সময়। তো মনে রাখো, পুরা কোষ চক্রের এই 5 থেকে 10% সময় হয় মাইটোসিসে। হ্যাঁ, এই 5 থেকে 10% সময় ব্যয় হয় কোথায়? মাইটোসিসে। আর বাকি যে 90 থেকে 95% সময়, বাকি যে 90 থেকে 95% সময়, এটা ব্যয় হয় ইন্টারফেজ ধাপের জন্য। তাহলে 5 থেকে 10% মাইটোসিসের জন্য, আর 90 থেকে 95% সময় এটা কার জন্য? ইন্টারফেজের জন্য। ক্লিয়ার বিষয়টা? একটা বিষয় চিন্তা করে দেখো, তোমরা এইচএসসির প্রিপারেশন নিচ্ছ, কেন নিচ্ছ? সামনে ফাইনাল দিবা তাই, তাই না? তো এইচএসসি পরীক্ষাটাকে চিন্তা করো এই যে মাইটোসিসের সাথে, এবং তোমার ইন্টারমিডিয়েটের যে ধাপটা সেটা তুলনা করো এই যে ইন্টারফেজের সাথে। ঠিক আছে? তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি পরীক্ষাটা
কতদিন ধরে দাও, 1 মাস। এইচএসসি পরীক্ষা কতদিন হয়? 1 মাসের মতো হয়। কিন্তু তুমি এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ কতদিন? প্রায় 2 বছরের মতো, তাই না? বা 1.5 বছরের মতো প্রিপারেশন নিচ্ছ। তাহলে মেন কাজটা যেটা, মেন যে কাজটা সেটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, মাত্র 5 থেকে 10% সময় লাগে। কিন্তু বাকি 90 থেকে 95% সময়ে এই কোর্সটা বিভাজিত হওয়ার জন্য প্রস্তুতি নাই। বুঝছো? এই কোর্সটা কি করে? প্রস্তুতি নাই। তার মানে কি ইন্টারফেজে সবচেয়ে বেশি পর্যায়ে সময় লাগে এবং মাইটোসিসে সবচেয়ে কম সময় লাগে। ওকে, তো যেহেতু ইন্টারফেস সবচেয়ে বড় পর্যায়, এখানে অনেক বড় সময়, তোমাদের ইন্টারমিডিয়েট ধাপটা যেহেতু অনেক বড়, এটাকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে না? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, হ্যাঁ, অর্ধবার্ষিক, বার্ষিক, এরকম অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে না? তো ইন্টারফেস যেহেতু অনেক বড় পর্যায়, এটাকেও অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে G1, একটা হচ্ছে S, এবং আরেকটা হচ্ছে G2। ওকে, জি কথাটার অর্থ হচ্ছে গ্যাপ। এখানে জি কথাটার অর্থ হচ্ছে, জি মানে হচ্ছে গ্যাপ। তাহলে G1 মানে কি? গ্যাপ 1। G2 মানে কি? গ্যাপ 2। এবং এস কথাটার অর্থ হচ্ছে সিনথেসিস। সিনথেসিস, ঠিক আছে? ওকে, তো এই ধাপগুলোতে আসলে কি হয়? আচ্ছা, তার আগে মনে রাখো, এই যে G2 ধাপে সময় লাগে 10 থেকে 20%। G1 এ সময় লাগে আরেকটু বেশি, 30 থেকে 40%। এবং এস এ আরেকটু বেশি সময় লাগে, 30 থেকে 50%। ক্লিয়ার বিষয়টা? ওকে, তো এবার আসো, এই G1 এ একটা ঘটনা ঘটে। এই G1 এ একটা প্রোটিন তৈরি হয়, প্রোটিনটার নাম হচ্ছে সাইক্লিন। এখানে যে প্রোটিনটা তৈরি হয় তার নাম হচ্ছে সাইক্লিন। এই সাইক্লিন প্রোটিনটা এবার যুক্ত হবে সিডিকে এর সাথে। সাইক্লিন প্রোটিনটা কার সাথে গিয়ে যুক্ত হয়? সিডিকে এর সাথে। সিডিকে এর সাথে যুক্ত হয়ে একটা কাজ করে। এই সাইক্লিন প্রোটিন সিডিকে এর সাথে যুক্ত হয়ে যে কাজটা করে সেটা হচ্ছে ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন করে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সিডিকে মানে কি? সিডিকে মানে কি? সিডিকে মানে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। সিডিকে মানে কি? সিডিকে মানে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। ঠিক আছে, তো আমরা নবম অধ্যায়ে পড়ছি না কাইনেজ কিসের এনজাইম ভাইয়া? ওই যে গ্লাইকোলাইসিস পড়ার সময় আমরা পড়ছি কাইনেজ কিসের এনজাইম? কাইনেজ হচ্ছে ফসফেট যোগ বা বিয়োগের এনজাইম। তো এই সাইক্লিন সিডিকে এর সাথে যুক্ত হয়ে কি করে? ফসফোরাইলেশন করে। ফসফোরাইলেশন মানে কি? ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট যোগের প্রক্রিয়া। ফসফোরাইলেশন মানে কি? ফসফেট যোগের প্রক্রিয়া। ধরে নাও আমি বললাম এডিপি। এডিপি মানে কি? অ্যাডিনোসিন ডাইফসফেট। ডাই মানে কি? 2, তাই না? তাহলে এডিপিতে ফসফেট কয়টা আছে? 2টা আছে। আমি যদি এর সাথে আরো একটা ফসফেট যোগ করি তাহলে সেটা কিসে পরিণত হবে? সেটা নিশ্চয়ই এটিপি হয়ে যাবে। এটিপি মানে কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ট্রাই মানে হচ্ছে 3। তাহলে ফসফোরাইলেশন মানে হচ্ছে এই যে এটিপি এর সাথে ফসফেটটা যোগ করা, যোগ করে এটিপি তৈরি করা। তাহলে এই G1 ধাপে কি তৈরি হচ্ছে ভাইয়া? এটিপি তৈরি হচ্ছে, সহজ বাংলায়। ওকে, এবার আসো, এরপর আসো সিনথেসিস। এই ধাপটাতে কি হয়? সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষ করা। এই ধাপটাতে, আচ্ছা, সিনথেসিসের মানে কি? সংশ্লেষ। সংশ্লেষ। ওকে, তো এই ধাপে কি হয়? ডিএনএ অনুলিপন হয়। অনুলিপন হয়, এই কথাটা মনে রাখো। ঠিক আছে, এবং লাস্ট ওয়ান G2 ধাপে কি কি হয় এটা আমাদের মনে রাখতে হবে। মনে রাখো G2 ধাপে কয়েকটা জিনিস তৈরি হয়। যেমন প্রথম কথা হচ্ছে এখানে মাইক্রোটিউবিউল তৈরি হয়। মাইক্রোটিউবিউল তৈরি হয়। মাইক্রোটিউবিউলের কাজ কি? এটা কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্র তৈরি করে। স্পিন্ডল যন্ত্র তৈরি
করে। ওকে, এছাড়া এখানে প্রয়োজনীয় কিছু প্রোটিন তৈরি হয়, প্রয়োজনীয় প্রোটিন তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। এছাড়াও এখানে আরেকটা জিনিস তৈরি হয়, সেটাকে বলা হয় এমপিএফ। এমপিএফ মানে কি? এমপিএফ মানে হচ্ছে ম্যাচুরেশন ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, প্রমোটিং ফ্যাক্টর। ওকে, তাহলে কি কি তৈরি হচ্ছে? মাইক্রোটিউবুল তৈরি হচ্ছে, প্রয়োজনীয় প্রোটিন তৈরি হচ্ছে, আরএনএ তৈরি হয়, এমপিএফ তৈরি হয়। এমপিএফ মানে কি? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ঠিক আছে, অর্থাৎ একটা কোষকে ম্যাচিউর করে এটা মাইটোসিসটা করার জন্য। বুঝছো? একটা কোষকে কি করতেছে? ম্যাচিউর করতেছে কোষ বিভাজনটা করার জন্য। এখন অনেক সময় হয় কি জানো, তোমাদের বইয়ে একটা কথা লেখা আছে যে অনেক সময় দেখো এই ইন্টারফেসের ধাপগুলো কি কি? জি1, তারপরে এস, জি2, জি2 এর পরে কি হবে ভাইয়া? জি2 এর পরে নিশ্চয় মাইটোসিস হবে। তো কিছু কিছু কোষ আছে যেগুলো আবার এই জি2 তে এসে আটকা পড়ে। বুঝছো? জি2 তে এসে আর মাইটোসিসটা হতে পারে না। হ্যাঁ, এই কথাটা মনে রাখো, যেসব কোষ এই জি2 তে এসে আটকা পড়ে সেই কোষগুলোতে কি হবে? মাইটোসিস আর হবে? সেই কোষগুলোতে কিন্তু মাইটোসিস কিন্তু আর হবে না। ওকে, এটা বিভিন্ন কারণ হতে পারে, এই যে এই প্রোটিনগুলা তৈরি না হওয়ার কারণে হতে পারে, আর অনেক কারণে হতে পারে। বুঝছো কিনা একটু বলো, কোষচক্রটা বুঝছো তোমরা? তোমরা যদি বুঝে থাকো আমরা দ্রুত সামনে আগাবো, কারণ আমাদের ক্লাস প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। ওকে, তোমাদেরও বেশিক্ষণ ক্লাস করা, তোমাদেরকে ক্লাস করানোও ঠিক হবে না। আর 1 ঘন্টার বেশি ক্লাস না আসলে আমার নিজেরও কষ্ট আর কি। ঠিক আছে, আমি চেষ্টা করি সবসময় 1 ঘন্টার ক্লাস নেয়ার। ঠিক আছে, এর বেশি ক্লাস খুব বেশি না নেয়ারই চেষ্টা করি। ঠিক আছে, কারণ মনোযোগটা থাকে না 1 ঘন্টার বেশি। ঠিক আছে, এখন মাইটোসিস কোষ বিভাজনটা তোমাদের বোঝাবো, তারপরে শেষ করব। ওকে, তোমাদের মাইটোসিস কোষ বিভাজন অনেকেরই পড়া আছে, তো আমি বেশি পেঁচাবো না, আমি জাস্ট খুব সহজে স্বপ্ন একটা শেষ না, আমি খুব সহজে বোঝাবো, খুব অল্প কথায় বোঝাবো মাইটোসিস কোষ বিভাজন। তোমাদের তোমাদের এই টপিকটা মোটামুটি সবারই জানা আছে। তোমাদের এই টপিকটা মাইটোসিস, এটা মোটামুটি সবারই জানা আছে। তো আমি বেশি পেঁচাবো না, একদমই পেঁচাবো না, আমি খুব শর্ট করে খুব অল্প কথায় বলে ফেলবো যা বলার। ওকে, ঠিক আছে। ওকে, আসো মাইটোসিসের, তাহলে আমরা পড়বো কি? মাইটোসিস। মাইটোসিস মাইটোসিসের কয়টা ধাপ বলো তো? মাইটোসিসের মোট 5টা ধাপ। 1 নম্বর হচ্ছে প্রোফেজ, 2 নাম্বার প্রোমেটাফেজ, 3 নাম্বার হচ্ছে মেটাফেজ, 4 নাম্বার অ্যানাফেজ, এন্ড 5 নাম্বার, আচ্ছা অ্যানাফেজটা একটু ফাঁকা দিয়ে লিখি। 4 নাম্বার হচ্ছে অ্যানাফেজ এবং 5 নাম্বার হচ্ছে টেলোফেজ। ওকে, তো নামের শেষে আছে ফেজ। ফেজ মানে কি? দশা। তাহলে আমি যদি বলি প্রোফেজ, প্রো মানে কি? আদি,
তাহলে প্রোফেজ মানে কি? আদি দশা। মেটা কথাটার অর্থ হচ্ছে মাঝে। মেটা মানে কি? এই কথাটা মনে রাখো। মেটা মানে হচ্ছে মাঝে। এনা মানে হচ্ছে গতি, এনা মানে গতি। এবং টেল, টেল মানে কি? টেল মানে হচ্ছে প্রান্ত বা লেজ। হ্যাঁ, একটা গরুর লেজের কথা চিন্তা করো। গরুর লেজ কি সামনে থাকে না পেছনে থাকে? পেছনে তো থাকে, তাই না? বা শেষে থাকে। তাহলে টেলোফেজ মানে কি? প্রান্তের দশা। প্রত্যেকটা নামের শেষে আছে ফেজ, ফেজ মানে দশা। ওকে। আর প্রোমেটাফেজ, প্রোফেজ আর মেটাফেজের মাঝখানে কি? প্রোমেটাফেজ। ক্লিয়ার বিষয়টা? ওকে। তো মনে রাখো, এটা যেহেতু শুরুর দশা আর এটা যেহেতু শেষের দশা, এই দুটা একে অপরের বিপরীত। ঠিক আছে? তাহলে এখানে যা হবে এখানে তার উল্টা হবে। তাহলে প্রোফেজে কি হয় ভাইয়া? প্রোফেজে কি হয়? এখানে জল বিয়োজন হয়, জল বিয়োজন হয়। এখানে তাহলে কি হবে? জল যোজন, জল যোজন। ঠিক আছে? এখানে নিউক্লিওলাস, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি হয়, বিলুপ্তি হয়। আর এখানে কি হয়? পুনরাবির্ভাব হয়। ওই কথাটাই লিখবা, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব হয়, পুনরাবির্ভাব হয়। ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের দুইটা ধাপ শেষ, প্রোফেজ শেষ, টেলোফেজ শেষ। ওকে, এরপর আসো প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ সম্পর্কে দুইটা কথা বলবো। প্রোমেটাফেজে একটা যন্ত্র তৈরি হয়, যে যন্ত্রকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। প্রোমেটাফেজে কি তৈরি হয়? একটা যন্ত্র তৈরি হয়, যে যন্ত্রটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। তাহলে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। এবং এই স্পিন্ডল যন্ত্রে ক্রোমোজোমগুলো ডান্স করে, এই কথাটা মনে রাখো। স্পিন্ডল যন্ত্রে ক্রোমোজোমগুলো কি করে? ডান্স করে বা নাচে। ঠিক আছে? তাহলে দুইটা কথা বলছি, স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, স্পিন্ডল যন্ত্রে ক্রোমোজোমগুলো ডান্স করে। অর্থাৎ এখানে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। ওকে, ঠিক আছে। এরপর আসো মেটাফেজ। আমি মেটাফেজ না বলি মোটাফেজ। মোটাফেজ মানে কি? এখানে ক্রোমোজোমগুলা খাটো হবে এবং মোটা হবে, খাটো ও মোটা হয়। ক্রোমোজোমগুলা খাটো হয় এবং মোটা হয়। মতে মেটাকাইনেসিস। ওকে, বেটা কাইনেসিস কি? পরে আসি। এরপরে আসো সতে সম্পূর্ণ বিলুপ্তি হয়। মনে রাখো, সম্পূর্ণ বিলুপ্তি হয়। আচ্ছা, কিসের সম্পূর্ণ বিলুপ্তি হয়? দেখো, একটা বিষয় চিন্তা করে দেখো। আমি এখানে কি বলছি? নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি হয় না, বিলুপ্তি শুরু হয়। ওকে, তো শুরু হয় মানে কি? এখানে কি শেষ হয়েছে? বিলুপ্তি শেষ হয়ে গেছে? শেষ হয় নাই। কোথায় গিয়ে শেষ হয়? কোথায় গিয়ে সম্পূর্ণ বিলুপ্তি হয়? মেটাফেজে এসে সম্পূর্ণ বিলুপ্তি হয়। ক্লিয়ার? ওকে, তাহলে ক্রোমোজোমগুলা, আচ্ছা, তাহলে ক্রোমোজোমগুলা মেটাফেজ ধাপে কি হচ্ছে? সবচেয়ে বেশি মোটা এবং খাটো হচ্ছে। মেটাকাইনেসিস দেখা যাচ্ছে, সম্পূর্ণ বিলুপ্তি হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবং আরো একটা কথা, লাস্ট কথা, সেটা হচ্ছে ক্রোমোজোম গুলো ক্রোমাটিডে ভাগ হয়, ক্রোমাটিডে
ভাগ হয়। ক্লিয়ার বিষয়টা? ওকে। এবং আচ্ছা, অ্যানাফেজে আমি কি হয় এটা পরে বুঝাই। আসো একটু চিত্রগুলা দেখি, চিত্রগুলা দেখলে একদম এতক্ষণ ধরে যদি কোনো কিছু না ক্লিয়ার হয়ে থাকো একদম টোটালি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চিত্র আমি একটু আঁকাই। দেখো চিত্র আমি দ্রুত আঁকাবো, তোমরা দ্রুত একটু বোঝার চেষ্টা করবা। এটা ধরে নাও একটা প্রাণী কোষ, প্রাণী কোষ বা উদ্ভিদ কোষের কথা চিন্তা করি। এটা হচ্ছে তাহলে একটা উদ্ভিদ কোষ। ওকে, উদ্ভিদ কোষের মাঝখানে কি আছে বলতো? নিউক্লিয়াস আছে। এই যে এখানে কি আছে? নিশ্চয় নিউক্লিয়াস আছে। তো আমি কি বলছি, এখানে কি হয়? জল বিয়োজন শুরু হয় এবং নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয়। তো এর ভেতরে কি আছে? নিশ্চয়ই ক্রোমাটিন জালিকা আছে এবং নিউক্লিওলাস আছে, নিউক্লিওলাস আছে। তো এখানে কি হয়? নিউক্লিওলাসটা এবং নিউক্লিয়ার মেমব্রেন এই দুটা ভেঙে বিলুপ্ত হতে শুরু করবে। তাহলে দেখো এই যে বিলুপ্ত হতে শুরু করছে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসটা, এই যে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস যেটা, এটা এটা এবং এটা বিলুপ্ত হতে শুরু করছে। ওকে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রোমেটাফেজ ধাপে কি হয় দেখো। তাহলে আচ্ছা, তো তোমরা তুলতেছো, একটু স্ক্রিনশট দিয়ে নাও দ্রুত, আমি দ্রুত শেষ করে দিই, একটু স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ, ওকে। এরপরের ধাপে কি হয় জানো? এই জায়গাতে প্রোমেটাফেজ ধাপে কি বলছি আমি? স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। এই যে এই যন্ত্রটা, এই যন্ত্রটাকে বলা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এবং এখানে ওই যে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন, এটা কি এখনো সম্পূর্ণ বিলুপ্তি হয়েছে? সম্পূর্ণ বিলুপ্তি কিন্তু হয় না। এই যে দেখো বিলুপ্তির পথে, কিন্তু বিলুপ্ত কিন্তু এখনো হয় নাই। এবং এই যে স্পিন্ডল যন্ত্রের এই জায়গাগুলোতে ক্রোমোজোম অবস্থান করতেছে। দেখো স্পিন্ডল যন্ত্রে কি অবস্থান করতেছে? এই যে দেখো কিছু কিছু স্পিন্ডল যন্ত্রে ক্রোমোজোম অবস্থান করতেছে। দেখছো বিষয়টা? আচ্ছা, তো একটা বিষয় চিন্তা করে দেখো, এগুলো তো স্পিন্ডল যন্ত্র, তাই না? স্পিন্ডল যন্ত্রে ক্রোমোজোম গুলো অবস্থান করতেছে। এখন এই স্পিন্ডল যন্ত্রের কথা চিন্তা করে দেখো, এই স্পিন্ডল যন্ত্রের কথা চিন্তা করে দেখো, এই স্পিন্ডল যন্ত্রে কোনো ক্রোমোজোম আছে? এই স্পিন্ডল যন্ত্রে কিন্তু কোনো ক্রোমোজোম নাই, কিন্তু এই স্পিন্ডল যন্ত্রে কি আছে? ক্রোমোজোমটা আছে। তো যেই স্পিন্ডল যন্ত্রে ক্রোমোজোমটা থাকে সেই স্পিন্ডল যন্ত্রটাকে বলা হয়, সেটাকে স্পিন্ডল যন্ত্র তো বলা হয়, পাশাপাশি আরেকটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় আকর্ষণ তন্তু। আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার, ট্রাকশন ফাইবার বলা হয়। এটাকে আকর্ষণ তন্তু বলা হয় অথবা কি বলা হয়? ট্রাকশন ফাইবার বলা হয়। ওকে, এবং আরো একটা কথা, এই স্পিন্ডল যন্ত্রটার এই যে মাঝখানের যে অঞ্চলটা, মাঝখানের যে অঞ্চলটা, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। কি বলা হয়? এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এবং দুই পাশের যে অঞ্চল, এই অঞ্চলটা, এটাকে বলা হয় মেরু অঞ্চল। এবং এই অঞ্চলটা, এটাকেও বলা হয় মেরু অঞ্চল। এই কথাটা মনে রাখো। তাহলে মাঝখানের অঞ্চলটা এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল এবং এই দুই পাশের অঞ্চলটা এটাকে বলা হয় মেরু অঞ্চল। এই কথাটা কি বুঝছো না বোঝো নাই বলো তো? আচ্ছা, স্বপ্ন আক্তার চিত্রগুলো পারো, ঠিক আছে। যারা পারো না তাদের জন্য একটু আঁকায় দিচ্ছি, সমস্যা নাই, তুমি পারলে তো ভালোই। আচ্ছা, নেটের কি খুব সমস্যা হচ্ছে নাকি? বুঝতেছো তোমরা? বুঝছো না বুঝো নাই আমাকে একটু বলো তো। বুঝছো না বুঝো নাই? না বুঝলে বলো, বুঝাই দিচ্ছি আবার। এই বুঝছো তোমরা? হ্যাঁ বুঝছো, স্বপ্ন আক্তার তো বুঝছোই, বাকিরা? ঠিক আছে, বুঝছো মনে হয় তোমরা। আসো, ঠিক আছে তাহলে। না ভাইয়া, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এরপরে আসো তাহলে, আমি চিত্রটা আর একটু বড় করে সুন্দর করে আঁকাই।
ওকে, তাহলে এ হচ্ছে স্পিন্ডল যন্ত্র, এ হচ্ছে স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্রের এটা কি মেরু, এটা হচ্ছে মেরু এবং এটা হচ্ছে বিষুবীয়, বিষুবীয় অঞ্চল। ওকে, তো মেটাফেজ ধাপে কি হয়? মেটাফেজ ধাপে মেটাকাইনেসিস দেখা যায়। প্রশ্ন হচ্ছে মেটাকাইনেসিস কি ভাইয়া? দেখো, কাইনেসিস মানে কি? কাইনেসিস মানে চলার প্রক্রিয়া। মেটা মানে কি বলো তো? মেটাকাইনেসিস মানে কি? মেটা মানে এই যে মেটাফেজ, মেটাফেজ মানে কি? মেটাফেজ মানে হচ্ছে মাঝের প্রক্রিয়া, তাই না? তাহলে মেটাকাইনেসিস মানে কি? মাঝে চলার প্রক্রিয়া। তো ক্রোমোজোম গুলা কোথায় ছিল বলো তো? বিভিন্ন জায়গাতে ছড়ানো ছেটানো অবস্থায় ছিল। এই যে দেখো, বিভিন্ন জায়গাতে ছড়ানো ছেটানো অবস্থায় ছিল ক্রোমোজোম গুলা, কিন্তু এইবার আর ছড়ানো ছেটানো অবস্থায় থাকবে? এই মেটাফেজ ধাপে এসে কি হবে? এই ক্রোমোজোমটা মাঝে চলে যাবে। এই যে এখানে যে ক্রোমোজোমটা ছিল সেটা কোথায় চলে আসবে? এই যে মাঝে চলে আসছে, ঠিক আছে? এবং এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, ক্রোমোজোম গুলা ক্রোমাটিডে ভাগ হয়। ক্রোমাটিড কি সেটা আগের দিনে আমি বুঝাইছি, ঠিক আছে? তোমাদের নিশ্চয় মনে আছে ক্রোমাটিড কি। তাহলে এই ক্রোমোজোম গুলা কি হবে? এই যে এখানে ক্রোমোজোম, এটা কি হবে? ক্রোমাটিডে ভাগ হবে। এই যে দেখো, ক্রোমাটিডে ভাগ হয়েছে। ওকে, এগুলাতে মাঝখানে যে ক্রোমোজোম গুলা চলে আসবে সেগুলো কিসে ভাগ হবে? সেগুলা ক্রোমাটিডে ভাগ হবে। আরেকটা দিয়ে নিই। এই যে ক্রোমোজোম গুলা ক্রোমাটিডে ভাগ হয়েছে। ওকে, এবং সম্পূর্ণ বিলুপ্ত হয় নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনে। দেখো তো, এখানে আর কোনো নিউক্লিওলাস আছে? আগেরটাতে কিন্তু ছিল, হ্যাঁ, বিলুপ্ত অবস্থায় ছিল, প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এমন অবস্থায়, কিন্তু এখন কিন্তু আর নাই। ওকে, ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে মেটাফেজের চিত্র। হ্যাঁ, এবং লাস্ট ওয়ান অ্যানাফেজ। অ্যানাফেজে কি হয়? অ্যানাফেজে কি হয় দেখো, অ্যানাফেজে মেরুমুখী চলন দেখা যায়, মেরুমুখী চলন দেখা যায়। এবং আরো একটা কথা, ভি এল জে আই, এম এস এ টি। হ্যাঁ, ভি এল জে আই এটা ব্যবহার করতে পারো। ভুলে যাই, ভি এল জে আই মানে হচ্ছে ভুলে যাই। এম এস এ টি মিস্টার স্যাট, ঠিক আছে? এভাবে করতে পারো, ভুলে যাই মিস্টার স্যাট। তাহলে অ্যানাফেজে কি হয়? মেরুমুখী চলন দেখা যায়, ভুলে যায় মিস্টার স্যাট, শেষ। ওকে, আচ্ছা, মেরুমুখী চলন মানে কি? মেরুমুখী চলন মানে হচ্ছে, মেরুমুখী চলন মানে হচ্ছে এই যে ক্রোমোজোমটা, এখানে যে ক্রোমোজোমটা ছিল এটা এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এই যে এইভাবে যে ক্রোমোজোম গুলো আটকানো ছিল, এই ক্রোমোজোমটা মাঝ বরাবর দুই ভাগে ভাগ হয়ে যাবে। ওকে, ভাগ হয়ে একটা পাশ মেরু কোনটা? মেরু হচ্ছে এই পাশটা, এই যে দুই পাশ মেরু, একটা ভাগ উপরের দিকে চলে যাবে এবং আরেকটা ভাগ নিচের দিকে চলে আসবে, ঠিক আছে? তাহলে দেখো, এখানে কি হবে? একটা ভাগ উপরের দিকে যাচ্ছে এবং আরেকটা ভাগ নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে একটা প্রান্ত উপরের দিকে যায়, একটা প্রান্ত নিচের দিকে যায়, একটা প্রান্ত উপরের দিকে যায়, একটা প্রান্ত নিচের দিকে যায়, ঠিক আছে? তাহলে দেখো, এইটাই হচ্ছে মেরুমুখী চলন। ওকে, আর ভি এল জে আই এটা বলতে কি বোঝায়? এটা আমি আশা করি তোমরা প্রত্যেকে জানো, ঠিক আছে? যদি না জানো, এটা তোমাদের পরে ক্লাসে বুঝাই দিব, তোমরা একটু বই থেকে দেখার চেষ্টা করো, ঠিক আছে? এই ভিএল জে আই এটা আশা করি তোমরা প্রত্যেকে জানো, এটা বোঝানোর কোনো প্রয়োজনই নাই, আমার মনে হয় না, ঠিক আছে? তারপরে যদি না জানো আমাকে প্রশ্ন করো, আমি পরে ক্লাসে বুঝাই দেব, ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো শেষ করি। হ্যাঁ, শেষ নাও সুমিত, অধৈর্য হয়ে গেছে একদম। ঠিক আছে ভাইয়ারা, হ্যাঁ স্বপ্নার স্যার, আমি জানি তুমি জানো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আল্লাহ হাফেজ।